বর্ষা যে প্রবন্ধটা, এটা অ্যাকচুয়ালি নিবন্ধ, লেখকের নিজের কিছু মনের কথা, মনের অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ এখানে ঘটেছে। তো এই নিবন্ধটায় বা প্রবন্ধ আমরা যাই বলি না কেন, বা গদ্য রচনা যেটাই বলি না কেন, প্রথম কথা হচ্ছে এটা কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়নি প্রথম দিকে। প্রমথ চৌধুরীর যে কটা বই ছিল সেই বইয়ের কোনোটাতে এটা অন্তর্ভুক্ত করা হয়নি। এই প্রবন্ধটা অ্যাকচুয়ালি অগ্রন্থিত ছিল। এটা সবুজ পত্রে প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থভুক্ত হয়নি। পরবর্তীকালে প্রমথ চৌধুরীর যে এটাকে কি বলে, প্রবন্ধ সংগ্রহ যেটা করা হয়, 50টা প্রবন্ধ বেছে নিয়ে সেখানে তার অলরেডি প্রকাশিত গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোর মধ্যে থেকে কিছু নেওয়া হয়েছিল, আর কয়েকটা অগ্রন্থিত প্রবন্ধ ছিল, তার মধ্যে এই বর্ষা প্রবন্ধটাও ছিল। তো আমাদের যদি বলে এর মূল গ্রন্থ কোনটি, তাহলে বলতে হবে যে এর মূল গ্রন্থ হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। আর তার আগে এটা কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয়নি। বর্ষাকে কেন্দ্র করে লেখকের বেশ কয়েকটা প্রবন্ধ আছে। মূলত সেখানে লেখক তার নিজস্ব যে ভাবনা, সেই ভাবনাগুলোই প্রকাশ করেছেন। তার মধ্যে এটা একটা। এখানে দেখা যাচ্ছে যে একটা বৃষ্টির দিন, সেখানে সকালবেলায় লেখক তার টেবিলে বসেছেন লেখালেখি নিয়ে, কিছু একটা লিখতে চান, কিন্তু লিখতে চান বলতে সবুজপত্রের জন্য তার ম্যাটার লিখতে হতো আর কি, সেই সূত্রে। তো কি লিখবেন এটা নিয়ে ভাবছেন, যেহেতু বর্ষার দিন, সেহেতু হঠাৎ মনে হলো যে এই বর্ষাকে নিয়ে বা বৃষ্টিটাকে নিয়ে আমি কিছু লিখি। সেইটা ভাবনা থেকে একটু একটু করে ওই দিনের যা অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো নিয়ে উনি এখানে প্রকাশ ঘটিয়েছেন। তো এখানে কয়েকটা জায়গা একটু গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো আমাদেরকে মার্ক করতে হবে বা একটু বুঝে নিতে হবে। সবাই আশা করি বইটা বের করেছো। এখানে দেখো, স্মিতা বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, অস্মিতা তোমার কিছু একটা সমস্যা হচ্ছে যদিও। আচ্ছা, যাই হোক, আমি পড়িয়ে যাই, প্রয়োজনে ওরা পরে রেকর্ডিংটা দেখে নেবে আর কি করা। বর্ষার একদম শুরুতে আছে, এমন দিনে কি লিখতে মন যায়, এখান থেকে শুরু হয়েছে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাইবো, তার কারণ ওখানে আমি প্রশ্নগুলো দিয়েছি এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা সেই জায়গাগুলোকে আলোচনা করতে করতে এগোবো। তো ওইখানটায় আমি একটু স্যার নেটের সমস্যার জন্য বাইরে দাঁড়িয়ে ক্লাস করছি, বই সাথে নেই, কি অবস্থা গো, কি লিখবো। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি দেখতে থাকো, অসুবিধা নেই, ওটা পরে বাড়িতে গিয়ে বইটা দেখে নেবে, এই আলোচনাগুলো মোটামুটি শোনো। আমি স্ক্রিনটা একটু শেয়ার করতে শুরু করি। আচ্ছা দেখো, বর্ষা নিবন্ধটা থেকে মোট রয়েছে 8টা প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লে যথেষ্ট। এবার এর সঙ্গে আনুষঙ্গিক কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো এর মধ্যেই উত্তর রয়েছে, এই জন্য আলাদা করে আমি আর দিইনি। শুরুতে রয়েছে দেখো, এমন দিনে কি লিখতে মন যায়। প্রশ্ন হচ্ছে দিনটির বর্ণনা দিন, এমন দিনে লিখতে মন চায় না কেন।
তো আমরা বইয়ের দিকে তাকাই, যাদের হাতের সামনে বই রয়েছে। দেখো দিনটার বর্ণনা এর ঠিক পরের অনুচ্ছেদে রয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যতদূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে। মাথার উপর থেকে অবিরাম বৃষ্টির ধারা পড়ছে। সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ এত স্থূল নয় যে তা চোখ জুড়ে থাকে। অর্থাৎ বৃষ্টিটা পড়ছে মৃদুমন্দ গতিতে, অবিশ্রান্ত ভাবে। এইরকম একটা বৃষ্টির দিনের কথা আছে শরৎচন্দ্রের কোনো একটা লেখার মধ্যে। তোমরা এইখানে যে চ্যাট বক্স আছে ওখানে একটু, যাদের মনে পড়ছে তারা চ্যাটের ওখানে একটু কমেন্ট করে জানাতে পারো শুনতে শুনতে, যে শরৎচন্দ্রের কোন লেখার মধ্যে এই রকম একটা বর্ষার দিনের কথা রয়েছে। মানে সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম। আচ্ছা, বলছে কানে আসছে তার একটানা আওয়াজ, বৃষ্টির আওয়াজ। সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুধ্বনি, কখনো মনে হয় তা পাতার মর্মর, কখনো পাতার যে আওয়াজ, বাতাসে নড়া পাতার যে আওয়াজ, সেই আওয়াজের মতো, আবার কখনো মনে হচ্ছে নদীর কুলু কুলু ধ্বনির মতো। আসলে তা একসঙ্গে ও দুই, মানে একই সঙ্গে নদীর কুলুধ্বনির মতো আবার পাতার মর্মরের মতো। কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদে রয়েছে দিনটির বর্ণনা। আমরা এইভাবে দিনটির বর্ণনা লিখতে পারি। যারা আমরা লেখার চেষ্টা করব তারা এই অনুচ্ছেদের মধ্যে থেকে সংক্ষেপে 1.5 নম্বর রয়েছে, সুতরাং সেই অনুযায়ী খুব সংক্ষেপে আমরা লিখব। আচ্ছা, এরপরে এমন দিনে লিখতে মন চায় না কেন, এটা রয়েছে 0.5, জাস্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এটা 1 নম্বরও দিতে পারে পরীক্ষার হলে। হ্যাঁ, তো আমরা সংক্ষেপে লিখবো এই অংশটা। কেন এমন দিনে লিখতে মন চায় না, দেখো তার ঠিক পরে রয়েছে। এমন দিনে মানুষ যে অন্যমনস্ক হয় তার কারণ তার সকল মন তার চোখ আর কানে এসে ভর করে। চোখ দিয়ে সে সামনের প্রকৃতিটাকে দেখে, কান দিয়ে সে এই বৃষ্টির সুরটাকে ফিল করে। এই কারণে মানুষ তখন অন্যমনস্ক আনমনা হয়ে যায়। তাহলে এইটা একটা কারণ যে এইরকম দিনগুলোতে আসলে অদ্ভুত উদাস ভাবে বসে থাকতে ইচ্ছে করে, বা এই যে বর্ষার যে প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে নিজের মনটাকে যুক্ত করতে ইচ্ছে করে। তখন আর এইভাবে বসে বসে ওই নিরস প্রবন্ধ লিখতে কারণ মন চায় না। এইরকমই কিছু একটা কারণ হয়, সেটাকে তোমরা তোমাদের মতো করে সংক্ষেপে লিখে দেবে। কিভাবে দেখবো আমি। এরপরে যে কথাগুলো রয়েছে, আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রই জানে। স্বাভাবিকভাবেই বাঙালি মাত্রই জানে। এখানে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর একটুখানি এগিয়ে নি। আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে। আজকের যে আকাশটা, বৃষ্টির দিনে আকাশটা কি হয়, একটু ছাই ছাই রঙের আকাশ হয়, ঝাপসা ঘোলাটে আকাশ হয়। তো কবি বলছেন যেন ছায়ার রঙের কোনো পাখির পালক। ছায়া, মানুষের ছায়াটা যেমন কি হয়, না গাঢ় অন্ধকার না খুব পরিষ্কার, মানে ছায়াটার যে রংটা কবি বলছেন কিরকম যেন ওই রকম একটা রং যে পাখির পালকে আছে। কিছু কিছু পাখি যেমন ঘুঘু পাখি বা এই জাতীয় পাখিগুলোতে, বা অন্য কোনো পাখির নাম আমরা ভাবতে পারি, কিছু বক জাতীয় পাখি আছে সম্ভবত, সেই সব পাখির গায়ের রংটা খানিকটাই ছাই ছাই কালারের হয় কোনো কোনো ক্ষেত্রে। তো বলছে এই পাখির পালক দিয়ে যেন ওই বর্ষা তাকে আগাগোড়া মুড়ে দিয়েছে। কাকে মুড়ে দিয়েছে? আকাশটাকে। মানে আকাশের গায়ে ওই যে ছাই রঙের একটা আকাশের যে, মানে বর্ষার আকাশের যে রংটা, সেই রংটাকে কবি এভাবে যেন তুলনা করার চেষ্টা করছেন। তাই তার স্পর্শ আমাদের চোখের কাছে এত নরম, এত মোলায়েম। স্বাভাবিকভাবেই বর্ষার যে আকাশ, সেই আকাশটা খুব সফট হয়, কারণ সেই আকাশের দিকে তাকালে আমাদের চোখ ধাঁধিয়ে যায় না। আমরা আজকের দিনে এই যে মার্চ এপ্রিল এই মাসগুলোতে
আকাশের দিকে তাকালে আমাদের চোখ দিয়ে তাকাতেই পারবো না, কিন্তু কবি বলছেন ওই বৃষ্টির যে আকাশ, বর্ষার দিনের যে আকাশ, সেই আকাশের দিকে তাকালে আমাদের চোখটা এরকম ছোট হয়ে যায় না, চোখটা ধাঁধিয়ে যায় না। এইটা আচ্ছা, এই পর্যন্ত আছে একটা প্যারাগ্রাফ। এবার এখান থেকে কতকগুলো প্রশ্ন, একটা প্রশ্নই আমি দিয়েছি, সেটা হচ্ছে এমন দিনে কি লিখতে মন যায়, দিনটির বর্ণনা দিন। দ্বিতীয় অনুচ্ছেদে আছে এমন দিনে লিখতে মন চায় না কেন, এটা তৃতীয় অনুচ্ছেদ থেকে আমাদের বুঝে লিখতে হবে। হ্যাঁ, এটা বোধমূলক প্রশ্ন। আচ্ছা, এবার এর সঙ্গে সঙ্গে এই দুটো অনুচ্ছেদ থেকে আরো কয়েকটা পংক্তি তুলে দিয়ে প্রশ্ন দিতে পারে, উত্তরটা মোটের ওপর এরকমই হবে। সেটা হচ্ছে একটু আন্ডারলাইন করে নাও যাদের কাছে এখন বই আছে। দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনটা, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে, এইটুকুকে আন্ডারলাইন করো। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এরকম, কবি মানে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কে দেখেন, কবি বলে ফেলেছিলাম ভুল করে, কে দেখেন, এই দুটো প্রশ্ন 0.5 করে। এরপরে 1 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সেই সকালে ঘুম থেকে উঠে তিনি কি দেখেন। তো যথারীতি ওই দিনটির বর্ণনা দিন, দিনটা যেরকম উনি তাই দেখেছিলেন খানিকটা, এইটা একটু লিখতে হবে। আচ্ছা, আর একটা লাইন হচ্ছে তার পরের অনুচ্ছেদের প্রথম লাইন, এমন দিনে মানুষ যে অন্যমনস্ক হয় তার কারণ ... এইটুকু। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হলো কোন দিনের কথা বলা হয়েছে, এরপরে সেই দিনগুলোতে মানুষের অন্যমনস্ক হওয়ার কারণ কি। তো লিখতে হবে লেখকের মত অনুযায়ী কারণ হচ্ছে এই এই এই। এই দুটো জিনিস আমাদের এই দুটো অনুচ্ছেদ থেকে আছে। তোমরা ওই দুটো প্রসঙ্গ একটুখানি খাতায় তোমাদের মতো করে প্রশ্ন করে নিতে পারো, আমি ওই প্রশ্ন এখানে দিইনি আলাদা করে আর। আচ্ছা, এরপরে পরের পেজে চলে যাও। দেখো রয়েছে, তারপর চেয়ে দেখি গাছপালা মাঠঘাট সবারই ভিতর যেন একটা নূতন প্রাণের হিল্লোল বয়ে যাচ্ছে। সে প্রাণের আনন্দে নারকেল গাছগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে। তার মানে বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টির সঙ্গে হালকা হালকা বাতাসও রয়েছে নিশ্চয়ই। তার ফলে কি হচ্ছে, বৃষ্টির যে একটা ঝাপটা এবং তার সঙ্গে বাতাস, এর ফলে যেসব গাছগুলো আছে, এখানে বিশেষ করে নারকেল গাছ বলছে, সেই গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে, মানে হালকা এরকম মাথাটা দুলছে তার। আর তাদের মাথার ঝাঁকড়া চুল কখনো বা এলিয়ে পড়ছে, কখনো বা জড়িয়ে যাচ্ছে। তাহলে তাদের মাথার ঝাঁকড়া চুল বলতে কি বোঝাচ্ছে, নারকেল গাছের পাতাগুলোকে। আর পাতার চাপে যেসব গাছের ডাল দেখা যায় না, মানে অন্য যেসব গাছগুলোতে প্রচুর পরিমাণে পাতা হয়, সেই গাছগুলো, সেসব গাছের পাতার দল ওর গায়ে ঢলে পড়ছে, পরস্পর কোলাকুলি করছে, কখনো বা বাতাসের স্পর্শে বেঁকে চূড়ে এমন আকার ধারণ করছে যে দেখলে মনে হয় বৃক্ষলতা সব পত্রপুটে ফটিক জল পান করছে। এখানে বলছে আসলে কখনো কখনো বাতাসটা একটু জোরে ঝাপটা মারছে, এবং তার ফল কি হচ্ছে, ওই গাছের পাতাগুলো লেপটে টেপটে যাচ্ছে একে অপরের সঙ্গে। একে তো বৃষ্টিতে ওই পাতাগুলো ভিজে চুপসে গেছে, এবং তার সঙ্গে বাতাস আরো একটার সঙ্গে আরেকটাকে খুব কাছাকাছি লেপটে দিচ্ছে। এর ফলে ওই পাতাগুলো মানে ডালগুলো কখনো এইভাবে প্রচুর দুলছে, এবং তার ফলে যেন ওর কোলে ঢলে পড়ছে ইত্যাদি ইত্যাদি। এরকম খুব চমৎকার একটা কাব্যিক বর্ণনা মানে প্রাবন্ধিক এখানে দিচ্ছেন। আর এই খামখেয়ালি বাতাস নিজের খুশি মতো একবার 5 মিনিটের জন্য লতা পাতাকে নাচিয়ে দিয়ে বৃষ্টির ধারাকে ছড়িয়ে দিয়ে আবার থেমে যাচ্ছে। তাহলে মিনিট 5 বাতাসটা বইছে, তারপর আবার বাতাস থেমে যাচ্ছে, তার ফলে গাছের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটাই ঘটছে। তারপর আবার সে ফিরে এসে যা ক্ষণকালের জন্য স্থির ছিল তাকে আবার ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। মানে বাতাস মাঝে মাঝে আসছে, ফলে গাছপালাগুলো খুব নড়াচড়া করছিল, তার ফলে আবার বাতাসটা থেমে যাওয়াতে গাছপালাগুলো আবার স্থির হয়েছে, কিছুক্ষণ বাদে আবার এসে ঝাপটা দিচ্ছে বাতাস। আমরা এই দৃশ্য দেখেছি, ফলত আলাদা করে ব্যাখ্যা করার কোনো
দরকার নেই বলে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সে জানে, সে মানে বাতাস, জানে যে তার স্পর্শে যা কিছু জীবন্ত অথচ শান্ত। এই যে গাছগুলো জীবন্ত কিন্তু শান্ত, সে সবই প্রথমে কেঁপে উঠবে। গাছের বাতাসের ছোঁয়ায় প্রথমে কি হবে, গাছের ওই পাতাগুলো বা গাছের ডালগুলো কেঁপে উঠবে, তারপর ব্যতিব্যস্ত হবে, তারপর ছটফট করবে, তারপর মাথা নাড়বে। যথারীতি মাথা নাড়বে মানে গাছের মাথাটা এদিক ওদিক করবে, তারপর হাত পা ছুড়বে, ডালপালাগুলো সব উলট পালট করবে। হাত পা বলতে এখানে গাছের ডালপালাকে বোঝানো হচ্ছে। আর জলের গায়ে ফুটবে পুলক। বৃষ্টি, এইটা দেখে বৃষ্টি আরো আনন্দিত হবে। আর তার মুখে শীতকার, তার মুখে মানে বাতাসের মুখে একটা অদ্ভুত শীতকার, শীতকার মানে আওয়াজ। এখানে কবি মানে বারবার কবি হয়ে যাচ্ছে, এখানে প্রাবন্ধিক কি চমৎকার একটা বর্ণনা দিয়েছেন, একটা রোমান্টিক বর্ণনা, কিছুটা যৌন ইঙ্গিতপূর্ণ বর্ণনা, যেখানে একজন প্রেমিক একজন প্রেমিকা তারা একে অপরের সঙ্গে শারীরিক মিলন ঘটে তাদের যখন, তখন যেটা হয় যে প্রেমিক পুরুষের তার স্পর্শে যে ছিল জীবন্ত ও শান্ত, মানে নর্মালি আমাদের প্রাবন্ধিক বা আমাদের কবিরা, কবি সাহিত্যিকদের ভাবনাতে, এবং আমরা এটা প্র্যাকটিক্যালি দেখেও থাকি, যে ছেলেরা হয় খুব ছটফটে টাইপের, মেয়েরা হয় তুলনামূলকভাবে শান্ত। তো ছেলেদের ছোঁয়ায় একটা মেয়ে, সে যে ছিল শান্ত কিন্তু জীবন্ত, সে এবার হঠাৎ করে কেঁপে উঠছে। প্রথমে যখন ছেলেটা তার হাত দিয়ে স্পর্শ করছে মেয়ের শরীরে, তখন সে কেঁপে কেঁপে উঠছে, তারপর ব্যতিব্যস্ত হবে, বলছে তারপর মাথা নাড়বে না না করে। যদিও এটা কপট একটা নেতিবাচকতা থাকে, নর্মালি যখন পুরুষ এবং নারী যখন মিলিত হয় তখন এই ঘটনাগুলো ঘটে নর্মালি প্রথম দিকটায়। তারপর হাত পা ছুড়বে, এরপরে বলছে জলের গায়ে ফুটবে পুলক আর তার মুখে শীতকার। তো যথারীতি নারী এবং পুরুষের যে ভাবনা, সেই ভাবনাগুলোর এখানে আমরা অদ্ভুতভাবে প্রাবন্ধিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা চমৎকার মিল বা তুলনা তুলে ধরেছেন। আচ্ছা, এরপরে বলছেন বৃষ্টির সঙ্গে বৃক্ষ পল্লবের সঙ্গে সমীরণের এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে শুনছি। এখান থেকে পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে পেতে শুনছি। তাহলে প্রশ্ন হচ্ছে খেলাটির সংক্ষিপ্ত বর্ণনা দিন। তাহলে এই খেলাটি কাদের মধ্যে হয়েছিল? যথারীতি বৃষ্টির সাথে বৃক্ষ পল্লব, গাছের পাতা, এবং সমীরণ বাতাস, এই তিনটের এই লুকোচুরি খেলা। খেলাটির বর্ণনা দিন। তাহলে খেলাটি কি হচ্ছিল? একটু আগে যে কথাগুলো আমরা পড়লাম, বৃষ্টি গাছের পাতাকে ভিজিয়ে দিচ্ছিল, বাতাস এসে মাঝে মাঝে ওদেরকে ছুঁয়ে আবার চলে যাচ্ছিল, এবং এর ফলে ঠিক প্রেমিকের স্পর্শে প্রেমিকা বা পুরুষের স্পর্শে নারীর যেমন শরীর কেঁপে ওঠে এবং পুলকিত হয়, ঠিক একই রকম ভাবে এই বাতাসের স্পর্শে কখনো গাছের পাতার কখনো বৃষ্টির মধ্যে সেই পুলকের আভাস লেখক তুলে ধরেছেন। তো এই হচ্ছে খেলাটা ছিল মোটামুটি, এইটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এরপরে বলছে মনের ভিতর আমার এখন আর কোনো ভাবনা চিন্তা নেই, আছে শুধু এমন একটা অনুভূতি যার কোনো স্পষ্ট রূপ নেই, কোনো নির্দিষ্ট নাম নেই। এই যে দৃশ্যটা কবি লেখক প্রাবন্ধিক দেখছেন, এটা আমরা সবাই দেখে থাকি সাধারণত জানালার পাশে বসে বর্ষাকালে। এমন অজস্র দৃশ্য দেখে আমাদেরও মন পুলকিত হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমরা মোহিত হয়ে থাকি, কিন্তু এরকম একটা প্রবন্ধ আমরা লিখে উঠতে পারি না, এটুকুই পার্থক্য। কিন্তু লেখকের অনুভূতির সঙ্গে আমাদের অনেকের অনুভূতি মিলে যায়। এরকম একটা দিনে মনটা অদ্ভুতভাবে উদাসী হয়ে পড়ে, আনমনা হয়ে পড়ে, মনের ভেতরে অনেক কিছু ভাবনা চিন্তা আসতে থাকে, অতীতের কিছু স্মৃতি, ভবিষ্যৎ নিয়ে কিছু ফ্যান্টাসি, কিছু কল্পনা, কিছু ভাবনা, এই বিষয়গুলো আমাদের মনের ভেতরে ঘুরতে থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ মিলে।
কিন্তু সেটাকে আমরা নির্দিষ্ট কোনো নাম দিতে পারি না যে কি তখন আমাদের মনের ভেতরে ঘটে। লেখকের মনের ভেতরে এইরকমই ঘটছে। এরপরে মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায়? এখান থেকে আমাদের পরের প্রশ্ন 3 নম্বর। দেখো বলছে মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায়, এই প্রশ্নটা। তাহলে প্রশ্ন হচ্ছে মনের বিক্ষিপ্ত অবস্থার কারণ কি? তো মনের বিক্ষিপ্ত অবস্থার কারণ নিশ্চয়ই আগে ছিল, ওই যে লুকোচুরি খেলা এইসব দেখছেন, এইসব দেখে তার মনটা বিক্ষিপ্ত হয়ে পড়েছে। এরপরে বলছে এই অবস্থায় কি লেখা যেতে পারে বলে লেখক উল্লেখ করেছেন। তাহলে এই অবস্থায় কি লেখা যেতে পারে? দেখো এরপরে বলছেন যদি যায়, মানে যদি লেখা যায় তো সে কবিতা, প্রবন্ধ নয়। বলছেন যদি লেখা যায় তো কি লেখা যেতে পারে? কবিতা লেখা যেতে পারে, প্রবন্ধ নয়। এইটা তো এখানে একটু হবে। এরপরে বলছে তার কেন এমনটা মনে হয়েছে, মানে প্রাবন্ধিকের কেন মনে হয়েছে যে এইরকম পরিস্থিতিতে কবিতা লেখা যেতে পারে কিন্তু প্রবন্ধ লেখা যাবে না। এটা 8 নম্বরেরও আসতে পারে, 1 নম্বরেরও আসতে পারে। মানে এখান থেকে মোদ্দা কথা 2 নম্বরের প্রশ্ন বানিয়ে দেবে ওরা, যেভাবে দেয় না কেন। আমরা 3টে পার্টেরই উত্তর রেডি করে রাখবো। আচ্ছা, কেন প্রাবন্ধিকের মনে হয়েছে যে এই অবস্থাতে কবিতা লেখা যায়, গদ্য লেখা যায় না? তার কারণ এর পরে কিছুটা আছে এবং কিছুটা আমাদের বুঝে নিতে হবে। সেটা হচ্ছে কবিতা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত মনের, আমাদের মনের যে স্বতঃস্ফূর্ত প্রকাশ, ব্যক্তি মনের যে স্বতঃস্ফূর্ত প্রকাশ এবং মুহূর্তের যে অনুভূতি, সেই অনুভূতির প্রকাশ ঘটে কবিতাতে। সুতরাং এই রকম মুহূর্ত নিয়ে কবিতা লেখা যায়, গান লেখা যায়, কিন্তু প্রবন্ধ লেখা সম্ভব নয়। কারণ প্রবন্ধটা আসলে খুব যুক্তি পরম্পরাকে সাজিয়ে সাজিয়ে লিখতে হয়, যুক্তির পর যুক্তি পর 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 দিয়ে তবে লিখতে হয়। এটা এই দিনগুলোতে যুক্তিবোধটা সেইভাবে আসতে চায় না। মনের ভেতরে যে অনুভূতিগুলো আসে, লেখক একটু আগেই বলেছেন, সেই অনুভূতি বা ভাবনা চিন্তাগুলো সেটা বড্ড বেশি বিক্ষিপ্ত, তার স্পষ্ট কোনো রূপ নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলত সেইগুলোকে এক জায়গায় করে নিয়ে একটা প্রবন্ধ লেখা খুব কঠিন। সেটা অগোছালো একটা প্রবন্ধ হয়ে উঠতে পারে, এটা অসার্থক হবে। এই জন্য এইরকম দিনে আমরা দেখি রবীন্দ্রনাথের মতো মানুষও বেশিরভাগ কবিতা বা গান লিখেছেন, প্রবন্ধ তুলনামূলকভাবে রবীন্দ্রনাথ অনেক কম লিখেছেন এইরকম দিনে। আচ্ছা, এরপরে যথারীতি প্রাবন্ধিক এবার চলে যাচ্ছেন আমাদের সাহিত্যের জগতে। বলছেন আনন্দে বিষাদে মেশানো এই অনামিক অনুভূতির জমির উপর, অনামিক মানে যে অনুভূতিটাকে নাম দেওয়া যায় না, সেই জমির ওপর ছোটখাটো ভাব মুহূর্তের জন্য ফুটে উঠছে, আবার মুহূর্তেই তা মিলিয়ে যাচ্ছে। এই বর্ষার দিনে কত গানের সুর আমার কানের কাছে গুনগুন করছে, কত কবিতার শ্লোক কখনো পুরোপুরি কখনো আধখানা হয়ে আমার মনের ভিতর ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদেরও হয়, দেখবে আমরা যখন এরকম দিনে খুব গান গাই, হ্যাঁ আমরা গান শুনি, যাদের কবিতা ভালো লাগে তারা কবিতা পড়ি, রবীন্দ্রনাথের বা অন্যান্যদের বর্ষা নিয়ে প্রচুর কবিতা আছে, গান রয়েছে, বা এমনি শুধু বর্ষার না হোক প্রেমের গানও আছে কত রকমের, সেই সব গানগুলো আমরা শুনি বা নিজেরাও গাই। লেখকের মনের ভেতরেও একই কথা আসছে। আচ্ছা স্যার কারোর মাইক অন আছে, সাবিনা, ওকে একটু বন্ধ করতে বলুন, বন্ধ করছে না। ও আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না কারোর কি অবস্থা। স্যার সাবিনা বলে একজনের। আচ্ছা ঠিক আছে, ও নিশ্চয়ই শুনতে পেয়েছে, ও অফ করে দেবে। আচ্ছা আমি চেষ্টা করছি বন্ধ করার। আচ্ছা এরপরে বলছে, কোথায় ছিল, ও এই যে বলছে কত কবিতার শ্লোক ইত্যাদি ইত্যাদি তার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরপরে কবি একটা মানে প্রাবন্ধিক একটা অদ্ভুত কথা বলেছেন, আজকে আমি ইংরেজি ভুলে গিয়েছি। মানে প্রমথ চৌধুরী প্রবন্ধটা লিখছেন, আমরা প্রমথ চৌধুরীর যখন সাহিত্যের ইতিহাসে প্রমথ চৌধুরীকে পড়বো আধুনিক যুগের গদ্যের ক্ষেত্রে, সেখানে আমরা দেখবো প্রমথ চৌধুরী হচ্ছেন কি মস্তিষ্ককে বেশি প্রাধান্য দিতেন এবং তার কাছে হৃদয়ের মূল্য কম, মস্তিষ্কের মূল্য অনেক বেশি। এবং তার ভাবনাটা মূলত ইউরোপীয় যে যুক্তিবাদী ভাবনা, সেই ভাবনাটাকেই উনি বাংলাতে প্রবর্তন করতে চেষ্টা করেছিলেন। তো এই কারণে ওনার স্বাভাবিকভাবেই বাংলার চেয়ে ইংরেজি সংক্রান্ত বিষয়গুলো, যেহেতু ইংরেজিতে ওনার পড়ার
ব্যাপ্তিটা অনেক বেশি। তো উনি বলছেন এই যে দিনটা, এই দিনটাতে আমার মাথার ভেতরে কোনো ইংরেজি কিছু আসছে না, আসছে বলছে যে যেসব কবিতা যেসব গান আজ আমার মনে পড়ছে সেসবই হয় সংস্কৃত, নয় বাংলা, নয় হিন্দি, একদম দেশীয়। কারণ আমরা এটা দেখে থাকি যে এইরকম বর্ষা বা এইরকম মুহূর্ত নিয়ে আমাদের ভারতীয় সাহিত্য একদম মানে সোনার ফসল ফলিয়েছে। এই কারণেই তার মাথার ভেতরে সব সংস্কৃত বা বাংলা বা হিন্দি এই সাহিত্যিক নিদর্শনগুলো মনে আসছে। এরপরে একটা কোটেশন আছে, মানে একটা কবিতার লাইন রয়েছে, এটা গীত গোবিন্দের লাইন, আমরা এটা মুখস্থ করে ফেলবো, এই হচ্ছে বিষয়। যে যেভাবে পারো অনেক ধীরে 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 কিন্তু মুখস্থ করবে, পরীক্ষার হলে আসতে পারে এটা, এই কারণে মুখস্থ করতে হবে। বলছে গীত গোবিন্দের এই প্রথম চরণ যে বাঙালি একবার শুনেছে চিরজীবন সে আর তা ভুলতে পারবে না। এখান থেকে আমাদের চতুর্থ প্রশ্ন, বলছে যে বাঙালি একবার শুনেছে চিরজীবন সে আর ভুলতে পারবে না, কি শোনার কথা বলা হয়েছে? তো যথারীতি এইখানে লিখতে হবে যে গীত গোবিন্দ কাব্যের প্রথম চরণ বলে এবার ওই চরণটাও উল্লেখ করে দেবে, এইটা যে একবার শুনেছে। বলছে তা শুনে থাকলে শ্রোতার মনে বর্ষার দিনে কি প্রতিক্রিয়া হওয়া উচিত বলে লেখকের মনে হয়েছে। তাহলে লেখকের মানে যিনি এই গীত গোবিন্দের এই কথাগুলো শুনেছেন কখনো, তার মনে কি প্রতিক্রিয়া হবে, এর পরেই রয়েছে উত্তর। এক তো তিনি সারা জীবন কখনো ভুলতে পারবেন না এটা, আর দুই হচ্ছে আকাশে ঘন ঘটা হলেই তার কানে ও চরণ আপনা হতেই বাজতে থাকবে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, যদি আমি পরে বলছি। তাহলে একটা প্রতিক্রিয়া হচ্ছে কি, যখনই আকাশে এরকম মেঘ করবে তখনই যে মানুষটা গীত গোবিন্দ পড়েছে তার মাথার ভেতরে ওই কথাগুলো আসবেই আসবে। আর কি আসবে, সেই সঙ্গে মনে পড়ে যাবে মনের কত পুরনো কথা, কত লুকোনো ব্যথা। এই দুটো জিনিস প্রতিক্রিয়া স্বরূপ আসতে পারে বলে লেখকের মনে হয়েছে। দুটো পয়েন্ট উল্লেখ করলে এক পাবে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আকাশে ঘন ঘটা হলেই তার কানে ও চরণ আপনা হতেই বাজতে থাকবে, একই প্রশ্ন, ওই জন্য আমি এটা আর উল্লেখ করিনি। তাহলে এখানে প্রশ্ন হবে যে কোন চরণ, যথারীতি আগের প্রশ্নের প্রথম অংশ, আর সেটা আপনা হতেই বাজবে কেন, তখন বলতে হবে যে এরকম যে লেখক চমৎকার ভাবে ওই যে গীত গোবিন্দ কাব্যে সেখানেও মেঘাচ্ছন্ন দিনের যে অপূর্ব সুন্দর বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটা যিনি পড়বেন তা তার মনে গেঁথে যাবে, এবং স্বাভাবিকভাবেই যখনই আকাশে মেঘ দেখবেন তখনই তার ওই কথাটা মনে পড়তে বাধ্য। এর সঙ্গে যদি একটু জুড়ে দেয় যে সেই সঙ্গে আর কি মনে পড়বে, তখন এই পরের কথাটাও লিখতে হবে। আচ্ছা, এরপরে বলছেন যে আমি ভাবছি মানুষ ভাষায় তার মনের কথা কত অল্প ব্যক্ত করে। শব্দের অর্থ কি তাহলে কি লিখবো? ওই শব্দগুলো ওই সংস্কৃত শব্দের অর্থ থেকে হে ঘয়ের মেয়ে গুরুম বরং, ওই শব্দগুলোর অর্থ যদি জানতে চাই। অঞ্জন বলছি কি, যখন আমরা শেষ করব তখন বলবে, হ্যাঁ ওটার উত্তর যখন বলে ফেলেছো প্রসঙ্গক্রমে বলি। ওটার আমিও তো সংস্কৃতে পণ্ডিত নই, কিন্তু ওইটার বঙ্গানুবাদটা আমি ওই দেখেছিলাম আর কি, মানে বই দেখে আর কি করেছি, সেটা উত্তরে দেওয়া রয়েছে, তুমি ওইটা একটু দেখে নেবে, ঠিক আছে? উত্তরে ওটা দেওয়া রয়েছে বাবু। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, মানে সংস্কৃতে আমার কাছে জিজ্ঞেস করলে হয়তো ওই একটা দুটো শব্দের মানে বলতে পারি, কিন্তু ওই পুরো কথাটার হুবহু মানেটা ঠিক হবে না আমার মুখ দিয়ে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে বলছেন আমি ভাবছি মানুষ ভাষায় তার মনের কথা কত অল্প ব্যক্ত করে আর কত বেশি অব্যক্ত রয়ে যায়। ভাষায় মনোভাব ব্যক্ত করার জন্যই যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারাও, অর্থাৎ কবির দলও, আমার বিশ্বাস তাদের মনের অর্ধেক প্রকাশ করেছেন, তাদের মনকে অর্ধেক গোপন রেখেছেন। দেখো বলছেন যে ভাষা দিয়ে মানুষ যতটা ব্যক্ত করতে পারে তার বেশি অব্যক্ত থেকে যায়, এটা স্বাভাবিক। আমাদের যখন দেখবে, নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝবে, যখন আমাদের কারো ওপর প্রচন্ড রাগ হয়েছে, দেখবে আমরা যখন বলি, মানে সেই রাগটা প্রকাশ করি মুখে, দেখবে আমাদের প্রত্যেকেরই এইটা মনে হয় পরে, যতটা রাগ হয়েছিল ঠিক ততটা কথা আমরা বলে উঠতে পারিনি। আবার উল্টো দিক থেকে যতটা ভালো লাগা, অনুরাগ কারো প্রতি আমাদের জন্মায়, তখন দেখবে ধরো কোনো
ছেলের কোনো মেয়ের প্রতি বা কোনো মেয়ের কোনো ছেলের প্রতি, বা সন্তান বাবা মাকে ভালোবাসে, হ্যাঁ, এই রকম ক্ষেত্রগুলোতে আমরা যতই চেষ্টা করি সেই ভালোবাসাটাকে বোঝানোর, দেখবে ভাষা দিয়ে সবটা আমরা ব্যক্ত করে উঠতে পারি না। কবিরাও, কবি সাহিত্যিকেরাও দেখা যায় যে তারা তো যেহেতু ভাষা নিয়েই কারবার করেন, প্রমথ চৌধুরী কত সুন্দর করে এই মুহূর্তগুলোকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারতাম না, কিন্তু তিনি পেরেছেন। তাই তিনি তার জায়গা থেকে বলছেন যে কবি সাহিত্যিকেরাও সম্ভবত যে ভাষাটাকে এত চমৎকার ভাষা দিয়ে সেই মুহূর্তের অনুভূতিটাকে এতটা সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন না, মানে যতটা তাদের কথায় ব্যক্ত হয় তার চেয়ে অনেক বেশি ভাব তার ভেতরে ছিল, এটাই বলতে চাইছেন। আজকের দিনে রবীন্দ্রনাথের একটা পুরনো গানের প্রথম ছত্রটি ঘুরে ফিরে ক্রমান্বয়ে আমার কানে আসছে। এখান থেকে প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন। আজকের দিনে রবীন্দ্রনাথের একটি পুরনো গানের ছত্র ঘুরে ফিরে ক্রমান্বয়ে আমার কানে আসছে, দিনটি কেমন ছিল? যে বলছে আজকের দিনে দিনটি কেমন ছিল, তাহলে এই উত্তরটা হবে একদম প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ, যে দিনটির বর্ণনা দিন, সেখানে অনেক বড় ছিল, এখানে সহজ করে লিখতে হবে যে বর্ষার দিন বা এরকম কিছু। কোন গানের কথা বলা হয়েছে? যথারীতি গানের কথা এর পরে রয়েছে, দেখো রয়েছে এমনও দিনে তারে বলা যায়, মানে চিরকালীন প্রিয় গান। আমি জানি না তোমাদের কজনের এটা প্রিয়, তবে এটা অসম্ভব সুন্দর গান, সম্ভবত আমাদের সবারই কম বেশি প্রিয় গান এটা। আচ্ছা, এরপরে বলছেন যে এই গানের প্রসঙ্গে লেখকের আর কি মনে হয়েছে। এই যে কি মনে হয়েছে সেটা এর পরে রয়েছে, টেক্সটে যাব। বলছেন এমন দিনে যা বলা যায় তা হয়তো রবীন্দ্রনাথও আজ পর্যন্ত বলেননি। এই যে রবীন্দ্রনাথ বলছেন এমনও দিনে তারে বলা যায়, কি বলা যায় সেই কথাটা ওই গানের মধ্যে কোথাও নেই। হ্যাঁ, ওখানে রয়েছে দুজনে মুখোমুখি একে অপরের দিকে তাকিয়ে আছেন, মানে সবই ইঙ্গিতে রয়েছে, কিন্তু কোনো কথাটা খুলে বলা হয়নি। এবং লেখক বলছেন পরবর্তীকালেও রবীন্দ্রনাথ কোথাও এই মনের কথাটা খুলে বলেননি। এটা তো বলছেন শেক্সপিয়ারও বলেননি, বলেন যে নি সে ভালোই করেছেন। এবার লেখক আবার নিজেই বলছেন যে এই যে রবীন্দ্রনাথ বা অন্যান্য কবিরা তারা যে বলেননি, এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে এর যুক্তি দিচ্ছেন পরে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই যে বলেন যে নি সে ভালোই করেছেন, এখান থেকে সেটা আমি এখানে দিইনি কারণ ওর উত্তরটা আমরা পরে আছে সেটার জন্য। দেখো কি বলছেন, বলেন যে নি সে ভালোই করেছেন, কি বলেননি, কে বলেননি? তো যথারীতি কি বলেননি, ওই যে মনের যে কথাটা সেটা বলেননি। কে বলেননি? আক্ষরিক অর্থে রবীন্দ্রনাথ, বৃহত্তর অর্থে কবি সমাজ। আচ্ছা, কেন লেখক বলছেন যে সে ভালোই করেছেন, তার উত্তরটা রয়েছে এর পরে। এইটা হচ্ছে আমাদের এই অংশটার উত্তর। সেই গানের প্রসঙ্গে লেখকের আর কি মনে হয়েছে সেই কথা। কি মনে হয়েছে এই দেখো, বলছেন কবি যা ব্যক্ত করেন তার ভিতর যদি অব্যক্তের ইঙ্গিত না থাকে তাহলে তার কবিতার ভেতর কোনো মিস্ট্রি থাকে না। আর যে কথার ভিতর মিস্ট্রি নেই তা কবিতা নয়, পদ্য হতে পারে। কি অদ্ভুত কথা। বলছেন যে গানের ভেতরে সব কথাই বলে দেওয়া থাকে সেই গানের বা কবিতার ভেতরে কোনো কৌতূহল থাকে না। হ্যাঁ, তো এই রকম গুলো যথার্থ কবিতা বা গান হয়ে ওঠে না। প্রাবন্ধিক অদ্ভুতভাবে বলছেন সেগুলোকে কবিতা বলা যায় না, পদ্য বলা যেতে পারে। তাহলে আমরা নর্মালি কবিতা আর পদ্যকে অনেক সময় এক করে ফেলি। পদ্যাংশ বলতে আমরা কবিতাংশকে বুঝি, কিন্তু এখানে লেখক পদ্যাংশ বলতে আসলে ওই ছন্দ মিল দিয়ে লেখা একটা কিছুকে বলছেন। প্রাবন্ধিক বলতে চাইছেন যে আসলে ছন্দ মিল থাকলেই যে সেটা যথার্থ কবিতা হবে এমন কোনো কথা নেই। যথার্থ কবিতা হতে গেলে শুধু ছন্দ মিল নয়, শুধু পদ্য হয়ে ওঠা নয়, তার সঙ্গে আরো অনেক কিছু দরকার। সেই অনেক কিছুটাই অব্যক্ত, সেইটাকেই যথার্থ কবিতা হয়ে উঠতে, মানে সেইটাই যথার্থ কবিতা হয়ে উঠতে সাহায্য করে। তো এই হচ্ছে বিষয়। এই কথাগুলো লেখকের মনে হয়েছে ওই এমনও দিনে তারে বলা যায় গানটার প্রসঙ্গে। আর পরের যে প্রশ্নটা বলেছিলাম, বলেন যে নি সে ভালোই করেছেন, কেন কবি বা লেখকের মনে হয়েছে যে সে ভালোই করেছেন, তার কারণ হচ্ছে এই সবটা বলে দিলে আর যথার্থ কবিতা হয়ে উঠতো না, সেটা পদ্য হয়ে যেত বড় জোর, এইটা। আচ্ছা, আবার কে বলে গো, অস্মিতা। ওকে, ঠিক আছে অস্মিতা, তুমি পরে শুনে নিও। ওকে,
ঠিক আছে। আচ্ছা, এরপরে এই অংশটা থেকেও প্রশ্ন আসতে পারে, তা কবিতা নয় পদ্য হতে পারে। কোন প্রসঙ্গে কথা বলেছেন? তো যথারীতি ওই মনের কথা সম্পূর্ণ প্রকাশ করা উচিত কি অনুচিত সেই প্রসঙ্গে এই কথাটা বলেছেন। তা কেন কবিতা হয়ে ওঠে না, কেন পদ্য হয়ে উঠতে পারে বড়জোর? তখন লিখতে হবে যে কবিতার ভেতরে যদি যথার্থ মিস্ট্রি না থাকে তাহলে সেটা যথার্থ কবিতা হয় না, এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে বলছেন, সে যাই হোক, আমার কানে শুধু রবীন্দ্রনাথের গানের সুর লেগে নেই, সেই সঙ্গে তিনি বর্ষার যে অসংখ্য ছবি এঁকেছেন সেই চিত্র বায়োস্কোপের ছবির মতো আমার চোখের সম্মুখ দিয়ে একটির পর আরেকটি চলে যাচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের কবিতাই শুধু নয়, রবীন্দ্রনাথ বর্ষার যে অসংখ্য ছবি এঁকেছেন, এই বর্ষার ছবি বলতে কি বোঝানো হচ্ছে? রবীন্দ্রনাথ কিছু পেইন্টিং এঁকেছেন, কিন্তু শুধু এখানে পেইন্টিং এর কথাই বলছেন না, আসলে বলছেন কবিতার ভেতরে, গানের ভেতরে, গল্প বা উপন্যাস বা প্রবন্ধের ভেতরে যেখানে যেখানে তিনি বৃষ্টির ছবি এঁকেছেন, কিছুটা ভাষা দিয়ে ছবি এঁকেছেন, শব্দ দিয়ে ছবি এঁকেছেন। তো বলছেন রবীন্দ্রনাথ যেখানে যেখানে বর্ষাকে ছুঁয়ে ছুঁয়ে গেছেন, ঠিক সেই সেই জায়গাগুলো আমার এখন মনের ভেতরে আসছে। বলছেন মনের চোখের সামনে দিয়ে যেন সেই লেখাগুলো বা সেই আক্ষরিক অর্থের ছবিগুলো বলা যেতে পারে, সেগুলো যেন বায়োস্কোপের ছবির মতো চলে যাচ্ছে। তো আমরা সবাই জানি আগের কালের দিনে বায়োস্কোপ ছিল, সেখানে ওই রিল টাইপের কিছু ছবি থাকতো, পরপর করে বক্সের ভেতরে চোখ দিতে হতো এবং একের পর এক দেখা যেত। এবং পরবর্তীকালে ওরই আপগ্রেডেড ভার্সন আসে যখন সিনেমা হলের মতো খানিকটা, এবং সেখানেও এরকম ছবির পর ছবি একের পর এক চলে যেতে থাকে। আচ্ছা, লেখক যেহেতু লিখছেন 1950 বা তার আগে, এই কারণে এখানে বায়োস্কোপের প্রসঙ্গ এসেছে। আচ্ছা, বলছেন ভালো কথা, আর এটা কখনো ভেবে দেখেছেন? এখান থেকে পরের প্রশ্ন আমাদের রয়েছে, দেখো, ভালো কথা, এটা কখনো ভেবে দেখেছেন? তাহলে আলোচ্য অংশে প্রাবন্ধিকের বক্তব্যটি সংক্ষেপে লিখুন। তাহলে এখানে ওনার যে বক্তব্য ছিল পরের প্যারাগ্রাফের মধ্যে রয়েছে। কি বলছেন? বলছেন যে বাংলার বর্ষা রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন। ও ঋতুর রূপ রস গন্ধ স্পর্শে রবীন্দ্রনাথের ভারতী ভরপুর। তার ভীম মূর্তি আর তার কান্ত মূর্তি দুই তার চোখে ধরা পড়েছে, দুই তার ভাষায় সমান সাকার হয়ে উঠেছে। তাহলে রবীন্দ্র বলছেন যে বাংলার যে বর্ষা, এই বর্ষাকে রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন। কারণ প্রাবন্ধিক বলছেন যে আসলেও আমরা জানি যে রবীন্দ্রনাথের আগে বাংলা সাহিত্যে বৃষ্টি বা বর্ষাকাল এত সুন্দরভাবে আসেনি। বাংলা সাহিত্য, বাংলা গানে, মানে কবিতা বা গানে এভাবে আসেনি। রবীন্দ্রনাথই বর্ষার ভয়ঙ্কর রূপটাও, ভীম মূর্তি এবং তার কান্ত মূর্তি, খুব কোমল রূপ, এই দুটো রূপই রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। এরপরে বলছেন নবাবী আমলের বাঙালি কবিরা এই ঋতুকে হয় উপেক্ষা করেছেন, নয় তাকে আমল দেননি। তার মানে মধ্যযুগের বাঙালি কবিরা বর্ষা ঋতুকে খুব একটা গুরুত্ব দেননি। চণ্ডীদাসের কবিতায় কি বর্ষার স্থান আছে? এবার কবি মানে বারবার কবি হয়ে যাচ্ছে, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী যে খুব সূক্ষ্ম উইটের ব্যবহার করতেন, এইখানে তার একটা মানে ছোট্ট একটা মানে ছবি আমরা দেখতে পাই। বলছেন চণ্ডীদাসের কবিতায় কি বর্ষার স্থান আছে? আমার তো তা মনে হয় না। কেন মনে হয় না? বলছেন হয়তো বীরভূমে সেকালে বৃষ্টি হতো না, যেহেতু চণ্ডীদাসের বাড়ি রূপে পরিচিত, তাই বলছেন বীরভূমে হয়তো সেকালে বৃষ্টি হতো না, তাই তিনি ও ঋতুর বর্ণনা করেননি। মানে এখানেই তিনি ছোট্ট করে একটা রসবোধকে ফুটিয়ে তুললেন। বাকি বৈষ্ণব কবিরাও এ বিষয়ে একরূপ নীরব। বাকি বৈষ্ণব কবিদের মধ্যেও বর্ষাকে নিয়ে খুব একটা মাতামাতি নেই। অবশ্য ঝড় বৃষ্টি না হলে অভিসার করা চলে না, সুতরাং অভিসারের খাতিরে তাদের কাব্যেও মেঘ বজ্র বিদ্যুতের একটু আধটু চেহারা দেখাতে হয়েছে। অর্থাৎ ও ক্ষেত্রে বর্ষা এসেছে নিতান্ত আনুষঙ্গিক ভাবে। তার মানে আমরা বলতে পারি যে বৈষ্ণব পদাবলিতে তো বর্ষা নিয়ে রীতিমতো অনেক পদ রয়েছে, কিন্তু প্রাবন্ধিক বলছেন যে সেই পদগুলোতে আসলে বর্ষার ছবি কবি আঁকতে চাননি। ওখানে মূল উদ্দেশ্য ছিল রাধার অভিসার যাত্রা, এবং সেই অভিসারের ক্ষেত্রে একটা অভিসার আছে বর্ষাভিসার, সেই অভিসারের একটা অংশ হিসাবে কিছু কিছু পদে বৃষ্টির প্রসঙ্গ এসেছে, কিন্তু সেখানে বৃষ্টিটাকে প্রধান করে দেখানো হয়নি। এইটা এরপরই বলছেন তাহলে এই কথাগুলো লিখতে হবে।
এই যে আলোচ্য অংশে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি কি? তাহলে আলোচ্য অংশে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি হচ্ছে এই যে বাংলার যে বর্ষা সেটা রবীন্দ্রনাথের আবিষ্কার। রবীন্দ্রনাথ বর্ষার মানে ভীম মূর্তি এবং কান্ত মূর্তি দুটোকেই তার সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। মধ্যযুগের অন্যান্য কবিরা এ বিষয়ে হয় নীরব ছিলেন, না হলে বিশেষ কোনো আগ্রহ তাদের ছিল না। বৈষ্ণব কবিদের মধ্যেও একই জিনিস দেখা যায়। এরপরে একটা লাইন জুড়ে দিতে হবে যে একমাত্র ব্যতিক্রম একটা পদ, আমরা সেটা এবার দেখব। এখান থেকে ভীম মূর্তি আর কান্ত মূর্তি বলতে? ভীম মূর্তি বলতে ভয়ঙ্কর মূর্তি, আর কান্ত মূর্তি বলতে কোমল প্রেমিক মূর্তি, প্রেম মূর্তি। মানে বর্ষার একটা ধরো বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে যে কবিতাতে বা যে গানে, রবীন্দ্রনাথের এরকম অনেক গান আছে যেখানে বিদ্যুৎ চমকের কথা রয়েছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ভীম মূর্তি। আর কান্ত মূর্তি মানে হচ্ছে যেখানে বৃষ্টির খুব কোমল সফটনেস, মানে একটু আগে মানে প্রমথ চৌধুরী যে বর্ণনা দিলেন, এইটা হচ্ছে বর্ষার কান্ত মূর্তি। ঠিক আছে, এই দুটোই রবীন্দ্রনাথের সাহিত্যে সমানতালে আছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন, অবশ্য এ বিষয়ে সেকালের একটা কবিতা আছে যা একাই 100। কোন কবিতা, সেটি কার লেখা, এই কবিতা সম্পর্কে প্রাবন্ধিকের অনুভূতি কি রকম? তাহলে এইখান থেকে আমরা পরের প্রশ্ন দেখো। বলছে অবশ্য এ বিষয়ে সেকালের একটা কবিতা আছে যা একাই 100। রজনী সাঙন ঘন ঘন দেয়া গরজন, রিমি ঝিমি শবদে বরিশে, পালঙ্কে শয়ানো রঙ্গে বিগলিত চির অঙ্গে, নিন্দ যাই মনেরও হরিষে। তাহলে এই পদটা যেটা, এটা বৈষ্ণব পদাবলীর একটা মানে খুব বিখ্যাত পদ। অনেক সমালোচক এই পদটার কথা বলেছেন, রবীন্দ্রনাথ তো বলেইছেন। রীতিমতো রবীন্দ্রনাথ এই পদ নিয়ে অনেক বড় বড় কথা লিখেছেন তার প্রবন্ধে। যাই হোক, প্রমথ চৌধুরীও এটার বর্ণনা দিচ্ছেন। তো এটা কার লেখা পদ আমরা কেউ বলতে পারবো? এই একটা মুহূর্তের জন্য মাইক্রোফোন অন করে বলতে পারবো। স্যার জ্ঞানদাস। ভেরি গুড। আচ্ছা, তাহলে জ্ঞানদাসের পদ কোন পর্যায়ের পদ বলতে পারবে? পূর্বরাগের পদ, স্বপ্ন দর্শন। পূর্বরাগের পদ, স্বপ্ন দর্শন। ভেরি গুড। চলো, তার মানে সবারই প্রস্তুতি আছে ভালোই, শুনেও মানে বেশ ভরসা হয় আর কি। আচ্ছা, তাহলে এই পদটার কথা, কোন কবিতা যথারীতি আমাদের লিখতে হবে? জ্ঞানদাসের লেখা পূর্বরাগ পদ পর্যায়ের অন্তর্গত রজনী সাঙন ঘন ঘর দেয়া গরজন কবিতার কথা এখানে বলা হয়েছে। এবার লিখতে পারো যে প্রাবন্ধিক এখানে এই অংশটুকু উদ্ধৃত করেছেন বলে এই দুটো চারটে, এটা আসলে তো দুটো পংক্তি, এটাকে গদ্যের মতো করে পরপর লিখে যাবে অবলিক দিয়ে। সেটি কার লেখা যথারীতি লিখবে। আচ্ছা, এই কবিতা সম্পর্কে প্রাবন্ধিকের অনুভূতি কি রকম? তো প্রাবন্ধিকের অনুভূতি হচ্ছে এই পরের লাইনটায় রয়েছে, সঙ্গীত হিসাবে কবিতা গীত গোবিন্দের তুল্য। মানে গীত গোবিন্দ যেমন অসম্ভব উন্নত মানের একটা গান, মানে গীত তো ওটা আলটিমেটলি, তাই বলছে সঙ্গীত হিসাবে ওই লেভেলের। আর বলছে আর কাব্য হিসাবে তার অপেক্ষা শতগুণে শ্রেষ্ঠ। আর কবিতা হিসাবে দেখলে গীত গোবিন্দের চেয়ে অনেক 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 গুণ ভালো হচ্ছে জ্ঞানদাসের এই পদ। এইটা হচ্ছে এই কবিতা সম্পর্কে প্রাবন্ধিকের অনুভূতি। আচ্ছা, এরপরে আমরা আবার একটু পড়ি। বলছে এখন আমার কথা এই যে আজ আমার মনের ভিতর দিয়ে যেসব কথা আনাগোনা করছে সেসব এতই বিচ্ছিন্ন, এতই এলোমেলো যে সেসব যদি ভাষায় ধরে তারপর লেখায় পুরে দেওয়া যায় তাহলে আমার প্রবন্ধ এতই বিশৃঙ্খল হবে যে পাঠক তার মধ্যে ভাবের গোলক ধাঁধায় পড়ে যাবেন। বাইরের ল অ্যান্ড অর্ডারকে আমরা যতই বিদ্রুপ করি, ভাবের ল অ্যান্ড অর্ডারকে না মান্য করে আমরা সাহিত্য তো মাথায় থাক, সংবাদপত্রেও লিখতে পারি না। তাহলে বলছে কি যে প্রবন্ধ বা সংবাদপত্রের আর্টিকেল লিখতে গেলে আসলে ল অ্যান্ড অর্ডারকে ফলো করতে হয়, মানে ভাবের যে যুক্তি পরম্পরা শৃঙ্খলা এগুলোকে মেনে লিখতে হয়, তা না হলে ওই লেখা একটা এলোমেলো বিশৃঙ্খল লেখা হয় যেটা ভালো লাগে না কারোর। তাই প্রাবন্ধিক বলছেন এই মুহূর্তে আমার মনের ভেতরে এমন বিক্ষিপ্ত ভাব, এমন বিচ্ছিন্ন এলোমেলো চিন্তা ভাবনা আসতে যাচ্ছে যে এই কথাগুলো যদি আমি ভাষা দিয়ে লিখতে যাই সেটা একদম বিশৃঙ্খল একটা লেখা হবে। হ্যাঁ, এটা কেন বলছি, তার কারণ হচ্ছে এর পরে প্রশ্ন আছে। দেখো বলছে বইয়ে
আর যদি এমন পাঠকও থাকেন যিনি বাংলাদেশের ছেলে ভুলানো ছড়া পাঁচালীর অনুরূপ অসম্বন্ধ গদ্য রচনা মনের সুখে পড়তে পারেন, তাহলেও আমি আজ মন খুলে লিখতে প্রস্তুত নই। বলছেন এমনও যদি পাঠক থাকে, ধরে নিলাম, যিনি ওইসব বাংলাদেশের যেসব ছড়া পাঁচালী ছেলে ভুলানো, যেগুলোতে কোনো পারম্পর্য থাকে না ঠিক মতো, যেগুলোতে যুক্তির শৃঙ্খলা ঠিক মতো নেই, তো ছেলে ভুলানো সেই সব রচনা অনেকে পড়তে পছন্দ করে। এবার সেই রকম পাঠক যদি মনে করে যে না আপনি লিখুন, আমরা পড়বো আপনার লেখা যা খুশি, প্রাবন্ধিক বলছেন যে তাহলেও আমি আজকে মন খুলে লিখতে প্রস্তুত নই। কেন নন? তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, আজ আমি মন খুলে লিখতে প্রস্তুত নই। বক্তা কোন কথা লিখতে প্রস্তুত নন, কেন লিখতে প্রস্তুত নন? তাহলে কোন কথা লিখতে প্রস্তুত নন? তার মনের ভেতরে ওই দিন যে কথাগুলো আসছে সেই কথাগুলো উনি লিখতে প্রস্তুত নন। কেন লিখতে প্রস্তুত চান না? তার কারণ হচ্ছে একটা আগে যে সেই লেখাগুলো এলোমেলো বিক্ষিপ্ত, ফলত সেই লেখাগুলো লিখলে সুন্দর প্রবন্ধ হয়ে উঠবে না, ফলত তার মনের ভেতরে দ্বিধা কাজ করছে যে এরকম লেখার কোনো মানে হয় না। আর দ্বিতীয়ত কি কারণ, সেটা এর পরে রয়েছে, আমরা একটু পড়ে দেখি। বলছেন অনেক কথা যা আজ মনে পড়ছে তার যা কিছু মূল্য আছে তা আমার কাছেই আছে, অপর কারো কাছে নেই। আমাদের প্রত্যেকের ভেতরে এরকম হয় যে আমরা অনেক কিছু ভাবি, যে ভাবনাগুলোর মূল্য আমাদের কাছে আছে, কিন্তু অন্য লোকের কাছে সেই অনুভূতির মূল্য নাও থাকতে পারে, তাদের কাছে এটা বোকা বোকা ভাবনা হতে পারে। এরকম আমরা অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। এখানে প্রাবন্ধিক সে কথাই বলছেন যে এই মুহূর্তে আমার মনের ভেতরে যেটা ভাবনা আসছে সেটা একান্তই আমার ভাবনা, সেটা অন্য লোকের তাতে কি যায় আসে? বলতো সেই ভাবনার অন্য লোকের কাছে কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। এরপরে একটা তুলনা দিয়েছেন, বলছেন যে বহুকাল বিস্তৃত কোনো শুকনো ফুলের পাপড়ি যদি হঠাৎ আবিষ্কার করা যায়, তাহলে যে সেটিকে এককালে সজীব অবস্থায় সাদরে সঞ্চিত করে রেখেছিল, একমাত্র তারই কাছে সে শুষ্ক পুষ্পের মূল্য আছে, অপরের কাছে তা বর্ণহীন আবর্জনা মাত্র। কেউ একজন হয়তো একটা পাতা ফুল, সে ফুলটা হয়তো বইয়ের ভেতরে গুজে রেখেছিল, তার হয়তো কোনো কারণে ভালো লেগেছিল। এইবার ওই ফুলটা শুকিয়ে 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 এরকম আমাদের অনেকের আমাদের অনুভূতি আছে। সেই বইটা একটা সময় সে হয়তো বিক্রি করে দিয়েছে, বা সে তার বাড়ি থেকে সে বইটা অন্য কোথাও চলে গেছে, হয়তো কিছু বছর বাদে সেই বইটা আমরা পুরনো বই হিসাবে কোথাও কিনেছি। এবার সেই বইয়ের ভেতরে ওরকম একটা ফুল দেখলে আমরা কি করে ফেলে দিই, কারণ আমাদের কাছে ওর কোনো মূল্য নেই। কিন্তু যে মানুষটা রেখেছিল তার হয়তো কোনো ভালো লাগার অনুভূতি ওর সঙ্গে যুক্ত হয়ে আছে। এখানে প্রাবন্ধিক সেটাই বলছেন যে সেই ফুলটার মূল্য সেই মানুষটার কাছে আছে যিনি যত্ন করে ওটাকে রেখেছিলেন, যে লোকটা ওটাকে এখন পেলেন তার কাছে নেই। অতএব আমি যে লিখছি, আমি যদি লিখি এই মনের কথাগুলো, তাহলে আমার মনের ভেতরে যেহেতু এটা অনেকদিন থেকে সঞ্চিত, তাই আমার কাছে মূল্য থাকতে পারে, কিন্তু যিনি ওই রেডিমেড পড়বেন তার কাছে নাও থাকতে পারে। তাহলে এইটা আর একটা যুক্তি হিসাবে, যে কেন লিখতে চান না তার একটা যুক্তি হিসাবে লিখতে হবে। বলছে মানুষের স্মৃতির ভিতরও এমন অনেক শুকনো ফুল সঞ্চিত থাকে যা অপরের কাছে বার করা যায় না। আমাদের প্রত্যেকের জীবনে দেখবে এমন অনেক মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো আমাদের কোনো কোনো বিশেষ মুহূর্তে স্মৃতিপটে ভেসে ওঠে। আমাদের কোনো ভালো লাগার মুহূর্ত, কোনো কষ্টের মুহূর্ত। একজন কবির অদ্ভুত সুন্দর লাইন আছে, এমন বৃষ্টির দিনে বারে বারে আমার মৃত্যুর দিন মনে পড়ে। কি অদ্ভুত কথা! মানে একটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দিনে বৃষ্টির দিকে তাকিয়ে তার বিমর্ষ লাগছে, মনে হচ্ছে কোনো অতীতে তিনি একটা কোনো অন্যায় করেছিলেন, ভুল করেছিলেন, যেটাকে তিনি মৃত্যু বলছিলেন, মানে তার সত্তা বা তার মনুষ্যত্ব বা তার যে মানবতা, সেটার মৃত্যু ঘটেছিল সেদিন, কোনো একটা খারাপ কাজ তিনি সেদিন করেছিলেন। বলছেন এমন বৃষ্টির দিনে বারে বারে আমার মৃত্যুর দিন মনে পড়ে। তো এই অনুভূতিগুলো, এটা তো লিখে প্রকাশ করলে অন্যের সেটা ভালো নাও লাগতে পারে, অন্যের কাছে এটা গসিপ হয়ে উঠবে, কিন্তু তার যে হৃদয়ের অনুভূতি সেটা প্রকাশিত হবে না। আবার এমন প্রেমে মানে বৃষ্টির দিনে কারো অদ্ভুত রোমান্টিক কোনো মুহূর্ত মনে পড়তে পারে অতীতের, এবং সেটা যদি উনি লেখেন, সেটাও মানুষের কাছে হয়তো একটা যৌনতার খোরাক হয়ে উঠতে পারে, বা একটা ওই মুখরোচক কিছুর খোরাক হয়ে উঠতে পারে। কিন্তু এর পিছনে যে তার মনের ভেতরের অদ্ভুত যে একটা কোমল একটা অনুভূতি ছিল, সেই অনুভূতিটাকে মানুষ হয়তো
ফিল করবে না। তো এই কারণেই বলছেন যে মানুষের স্মৃতির ভেতরে এমন অনেক শুকনো ফুল সঞ্চিত থাকে যা অপরের কাছে বার করা যায় না, কিন্তু এমন দিনে তা আবিষ্কার করা যায়। এই রকম দিন যদি আসে তবে অতীতের সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে আমাদের রোমন্থনের মধ্যে। এরপরে বলছেন আবার ঘোর করে এলো, আবার মানে একটু বৃষ্টিটা ভারী হয়ে এসেছে, চারিদিক অন্ধকার করে এসেছে। বাতি না জ্বালিয়ে লেখা চলে না। কি অদ্ভুত কথা! বলছেন বাতি জ্বালাতেই হয়। এবার বলছেন আর কালির অপব্যয় করা যত সহজ, বাতির অপব্যয় করা তত সহজ নয়। এখানেও কি অদ্ভুত! কালির অপব্যয়, এটা হচ্ছে প্রাবন্ধিকের যেহেতু পছন্দের কাজ, সেহেতু বলছেন কালির অপব্যয়, উনি লিখতে ওনার কোনো আপত্তি নেই, উনি সারাদিন লিখে যেতে পারেন, তাই কালির অপব্যয় করা ওনার পক্ষে সহজ। কিন্তু বলছেন বাতির অপব্যয় করা ততটা সহজ নয়। বাতি মানে কি? বাতি হচ্ছে আসলে যার সঙ্গে লেখক বা প্রাবন্ধিক বলতে চাইছেন যে আমাদের কিছু ব্যয়ের মানে প্রসঙ্গ যুক্ত হয়ে পড়ে। কালি কিনতে গেলেও ব্যয় হয়, কিন্তু সেই ব্যয়টা তিনি মেনে নিতে পারেন। কিন্তু বাতির জন্য যে ব্যয়, অর্থাৎ আনুষঙ্গিক যে ব্যয়, সেই ব্যয়টা করতে তার মন প্রস্তুত নয়। তাই বলছেন যে এই মুহূর্তে আমি লিখব না, আমি আমার এই ভাবনার মধ্যে বুঁদ হয়ে থাকি, অতএব এইখানেই এ লেখা শেষ করি। তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে, অতএব এইখানেই এ লেখা শেষ করি, কোন লেখার কথা বলা হয়েছে? তো বলছেন যে এই যে প্রবন্ধটা তিনি লিখেছেন, এই প্রবন্ধটা লেখা, এই প্রসঙ্গে লেখা শেষ করতে চান। আর কোন সময় শেষ করেছেন না, যখন এই কি বলে বৃষ্টি বেশ মানে আকাশটা বেশ ঘোর হয়ে এসেছে তখন। যদিও এখানে আমাদের একটু বলতে হবে, কারণ আমরা বুঝে নিতে পারি এই ঘোর হয়ে আসাটা শুধু আকাশটা নয়, প্রাবন্ধিকের মনের ভেতরটাও ঘোর হয়ে এসেছে, কারণ তার ভেতরেও অনেক অতীতের আবেগ উঠে আসছে। তাই প্রাবন্ধিক বলছেন এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না, আমি আমার সেই অনুভূতির মধ্যে বুঁদ হয়ে থাকি। এইখানে এসে প্রবন্ধটা শেষ। প্রাবন্ধিক কিছুই বলেননি, কিন্তু অদ্ভুতভাবে বর্ষা নিয়ে কি চমৎকার বর্ণনা! এত সুন্দর নিবন্ধ আমরা আমাদের জীবনে খুব কমই পড়ে থাকতে পারি।